আচ্ছা, একটা কথা শোনো ভাই, বুঝতে পারছো তো যে টেস্টগুলো করতে 200টা কোয়েশ্চেন টাইপ করে তুলতে কতটা কষ্ট হয় ভাবতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। আমার কাছে তো কোনো বিরাট বড় প্রতিষ্ঠান নেই, যা কিছু আমাকে একা একাই করতে হয়। এদিকে আমার একটা ছোট্ট ব্যাচ রয়েছে অ্যাডভান্স ম্যাথের, ওদের ক্লাসটা করাবো সেই সময়টা আমি করে উঠতে পারছি না, কারণ তোমাদের কিসের কিসের নোট চলছে শোনো। তোমাদের চলছে হচ্ছে গুপ্তা এম্পায়ারের চলছে, পোস্ট গুপ্তা এম্পায়ারের চলছে। আর একটা বলেছিলাম যে তোমাদেরকে আমি মিসলেনিয়াসের জন্য নোট দিব। এই কাজগুলো কন্টিনিউয়াস চলছে, যার কারণে এখন আর জয়েনের রিকোয়েস্ট করে কোনো লাভ নেই, এখন আর জয়েন করানো সম্ভব না। তো এই জন্য একটু সমস্যা, সময়ের হচ্ছে। আচ্ছা, সবার আগে এইটুকুন জায়গা ক্লিয়ার করো, বলো তো দেখি তোমাদের এখানে কি কি বার পড়া আছে বলে ফেলো। আছে, সবার প্রথম আছে টিউসডে। So, Tuesday, হ্যাঁ, টিউসডে। Wednesday, and Friday. তারপর আছে ওয়েন্সডে আর ফ্রাইডে। Or Friday. আচ্ছা, বেশ। আর শোনো, 4 নম্বর 5 নম্বর, তাহলে সপ্তাহে আমরা 5 দিন পড়বো। একটা আমি করে দিচ্ছি হচ্ছে স্যাটারডে আর সানডে, ঠিক আছে? স্যাটারডে করে দিচ্ছি, সানডে করে দিচ্ছি। এই স্যাটারডে সানডে, এই 2 দিন আমরা এখন শুরু করব হচ্ছে ইন্ডিয়ান পলিটি। কি শুরু করব আমরা? ইন্ডিয়ান পলিটিটা শুরু করব। আর বাকি যে 3টা দিন থাকছে, এই 3টা দিনে আমাদের যেমন জেনারেল সায়েন্স চলছে, জেনারেল সায়েন্স পড়ব। এখন কথা হলো যে দাদা, জেনারেল সায়েন্সের টা 3টে দিনে রাখছো, 2টো দিনে ইন্ডিয়ান পলিটি রাখছো, বিষয়টা কি? বিষয়টা হলো এই, যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তাদের ক্ষেত্রে জেনারেল সায়েন্সটা খুব ইজি। কিন্তু আমার এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস যারা আছে সব আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে। আমি কি কথাটা ঠিক বললাম? হ্যাঁ ইয়েস স্যার, 100%। হ্যাঁ। তো আমাদের মধ্যে মোস্ট অফ আস ফ্রম আর্টস ব্যাকগ্রাউন্ড, হিউম্যানিটিস সাবজেক্টস আমরা পড়েছি, যার কারণে জেনারেল সায়েন্সটা আমরা এই জন্য এই বেশি প্রায়োরিটি দিয়ে করছি। আর শুনে রাখো ভাই, তোমরা বায়োলজিতে যা কিছু তোমাদের পড়ানো হচ্ছে, তোমরা দেখবে বায়োলজিতে এর বাইরে কোনো কোশ্চেন হবে না। যা কিছু কোশ্চেন এর মধ্যে, আর যদি কোথা থেকে বাইরে থেকে আসে তাহলে সেটা আমাদের কপালের ব্যাপার হবে। যদিও আমরা যখন এর এমসিকিউ কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করব, তখন আরও ডিটেলসে এলাবোরেট আলোচনা হবে। আমাদের বায়োলজি আর 25% সিলেবাস আমাদের বাকি রয়েছে। 70%, 75% আমাদের হয়ে গেছে। বোটানিটা পুরো এখন শুধু, সরি সরি, জুলজিটা হয়ে গেছে, বোটানিটা আমাদের একটু বাকি আছে। এই পার্টটা হয়ে গেলে আমরা তারপর হয় কেমিস্ট্রি না হলে ফিজিক্সের যে কোনো একটা পার্ট শুরু করব। আর সাথে তোমাদের যে এক্সট্রা দিন বললাম, স্যার স্যাটারডে ফিজিক্সটা সানডে। করবেন? হ্যাঁ, স্যাটারডে সানডে এটাতে চলবে তোমার হচ্ছে ইন্ডিয়ান পলিটি। টাইম কি থাকছে? টাইম একই থাকছে, 8:30। বুঝতে পারছো? 8:30, টাইমের কোনো হেরফের নেই। টাইম অ্যাজ ইট ইজ, টাইম 8:30। যেহেতু দিনের বেলা করলে অনেকের ক্লাসটা করতে অসুবিধা হচ্ছে, তাই 8:30। আমাদের যখন আমি এই সামনে যখন আরো একটু ফাঁকা সময় পাবো, তখন দিনের বেলায় আমি কিছু রেকর্ডেড ক্লাস দেওয়ারও চেষ্টা করব। সবার আগে আর একটা কথা তোমরা আমাকে বলো দেখি, তোমাদের যে ইংলিশ এবং যে ম্যাথের যে ক্লাসগুলো দেওয়া হয়েছে, সেগুলো দেখে সবাই নোট করছো? হ্যাঁ স্যার, ইংলিশটা করছি। ইংলিশটা করছো, যাদের ম্যাথের দরকার আছে ম্যাথ করবে, যার যেটা দরকার আছে সেটা সে করে নিও কিন্তু, হ্যাঁ। খুব ইম্পর্ট্যান্ট এগুলো। তোমরা দেখতে পাচ্ছ যে ইংরেজিতে যে কোয়েশ্চেন্স গুলো দেওয়া হয়েছে, এই তোমাদের যে মক টেস্টের মধ্যে রয়েছে, সুন্দর সুন্দর কোয়েশ্চেন্স কিন্তু ওখানে রয়েছে। বেশ। স্যার তাহলে বলছি, হ্যালো, হ্যাঁ, বলো বলো। বলছি যে ওটাতে তো 32টা মতো কি 33টা মতো ক্লাস আছে হ্যালো। হ্যালো। ইংলিশটাই। হ্যাঁ কাকা, হ্যাঁ। হ্যাঁ। কি বলতো, আজকে আমি ওখান থেকে সেই মানে দ্রুত এসেই সবেই বসলাম আমি, বুঝলে তো? হুম। হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসছি, দিয়ে দিয়েছি। হ্যাঁ, দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ফোন করবো, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ঠিক। হুম, হ্যাঁ বলো, কি বলছো ভাই? বলছি ইংলিশটাই পুরোপুরি ডেসক্রিপটিভটা কমপ্লিট করা আছে তো, মানে হ্যাঁ, না রেকর্ডেড না, ক্লাসটাই? ডেসক্রিপটিভ নিয়ে চাপ নিতে হবে না। যতটুকুন দেওয়া আছে ওইটুকুন আগে কমপ্লিট করো, তারপর আসছি আমি, ঠিক আছে? ওকে। হ্যাঁ স্যার। হ্যাঁ। আমি যদি একবার তোমাদেরকে গ্রামারটাকে কমপ্লিট করিয়ে ফেলতে পারি, তাহলে তুমি দেখবে যে ডেসক্রিপটিভ লেখা, ডেসক্রিপটিভে কি শেখাবো বলো তো আমি?
একটা লেটার লিখতে গেলে সেই লেটারের যা কিছু ফরম্যাট আছে সমস্ত কিছু তো তোমাকে দিয়ে দেওয়া হবে, লিখবে তো তুমি। তো গ্রামারটা কমপ্লিট করতে হবে আগে, সবার আগে। রাইটিংস যখন প্র্যাকটিস দেবো, দৈনিক যখন 4টে 5টা করে লিখতে দেবো না, তখন একা একা লেখা হয়ে যাবে। ঠিক আছে, সো ডোন্ট ওয়ারি, আগে যেটা দিয়েছে ওটা করো। স্যার, তাহলে হ্যালো স্যার। হ্যাঁ, বলো বলো। বলছি স্যার, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা শুরু করবেন কবে থেকে? হিস্ট্রিতে, হ্যাঁ হ্যাঁ। হিস্ট্রিতে শোনো, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এই যেহেতু আমরা ইন্ডিয়ান পলিটি শুরু করছি, ঠিক আছে, ইন্ডিয়ান হুম। পলিটি শুরু করছি, হিস্ট্রিটা আপাতত শুরু করছি না। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটাকে সুন্দর করে পড়বো আমরা, ভাই চাপ দিও না, আগে এটা হয়ে যাক। স্যার একদিন রাখেন না স্যার, এর ভেতরে একদিন করে। এর ভেতরে একদিন রাখবো। আচ্ছা, একদিন স্যাটারডে রাখতেন আর একদিন সানডে পলিটি করতাম, ওটা ভালো হতো না? সকলের স্যার জ্ঞান। আগে হ্যাঁ স্যার, স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দুটো ভালো হবে সাবজেক্ট এটা প্যারালালি করলেও। চলুক। না না স্যার, দরকার নেই, আপনি আপনার যেরকম বলছেন এরকমই করুন না, কোনো সমস্যা নেই। আগে আমরা পলিটির তো খুব বেশি ক্লাস তো হবে না, মোটামুটি ওই যতগুলো হবে করে নেবো, তারপরে মানে আইএনএমটা হাত দেবো, ওটাই বেটার হবে। পলিটির তো অনেকটা সিলেবাস। অনেকটা ছিল একসঙ্গে কভার করতে গেলে একটা টাইম ওয়েস্ট, অনেক হ্যাঁ স্যার, টাইম লাগবে প্যারালালি তাহলে। চললে না ভালো না, হয়। প্যারালালি এরকমটা চললে হবে না। ভালো হয়। না না না, হুম। তোমরা ভুল বলছো, এরকমটা হবে না। মনে করো তোমার রাজ্য সরকারের ধরো যে বিষয়টা তো করলে, এটার সঙ্গে এটার ঠিক অপোজিটটা হবে তোমার, মানে এটার সঙ্গেই প্যারালাল থাকবে কেন্দ্র সরকারের এক্সাম মতো। যখন এটা দেবো তো এরকম তখন মিশলে সবকটাই হয়ে যাবে। একসাথে মাথায় রেখে দিতে হবে এক্সামটা। আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ, বলি, রিলেট আমি করে বলি, চলতে হবে স্যার। বুঝতে পেরেছি, আসলে না বুঝতে পেরেছি। স্যার, ব্যাপারটা কি বলুন তো, মানে ধরুন বাড়িতে তো মোটামুটি 3-4টে সাবজেক্ট একই সাথে পড়তে হচ্ছে। হ্যাঁ এবার আপনি যদি প্যারালালি ক্লাস নেন, আমাদের অসুবিধাটা হওয়ার কথা নয়। হ্যাঁ, আমি হ্যাঁ, এটাই সুবিধা বলছি, হবে এটা। আমি এটাই বলছি, শোনো, একটা কথা শোনো, ভালো করে শোনো। আমাদের যেহেতু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, সময় এগিয়ে আসছে, এই জন্য আমাদের মনে হচ্ছে দ্রুত যাতে শেষ হোক। কিন্তু তোমরা সত্যি সত্যি একটুখানি বলো তো দেখি, এই যে যা সিলেবাস, সেটা কি 6 মাসে কমপ্লিট করা যায়? ইজ ইট পসিবল? পসিবল নয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে চাচ্ছি, যে সিলেবাসগুলোকে যত দ্রুত কমপ্লিট করানো যায়। এবার তোমরা যেটা বলেছো সেটা আমি করতেই পারি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টকে সানডেতে আমি রাখতে পারি, হ্যাঁ, যদি হয় তো। ইন্ডিয়ান পলিটি একদিন থাকুক, আর আচ্ছা চলো তাই হোক, ইন্ডিয়ান হ্যাঁ স্যার, ন্যাশনাল খুব সুবিধা মুভমেন্টটা, হবে স্যার। হ্যাঁ হ্যাঁ দাদা, ভালো হবে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা তাহলে সানডেতে থাকুক। এই যেটা লেখা হলো, ঠিক আছে, এই জায়গাটাতে আর হাত দেবো না কিন্তু, ঠিক আছে, এটা চলুক আগে, এগুলোকে কমপ্লিট করি আগে। তাহলে টিউসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, এই দিনগুলোতে চলছে জেনারেল সায়েন্স চলবে, স্যাটারডেতে চলবে ইন্ডিয়ান পলিটি, আর সানডেতে হবে আইএনএম। ওকে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটাই পড়বে বলছো তো? ঠিক আছে, এই দুটোকে স্যার, পড়লে আমাদের একটুখানি সহযোগিতাও হবে, কারণ ইন্ডিয়ান পলিটির শুরুর দিকটাই আমাদের আইএনএম এর কিছুটা পার্টের জায়গাটা একটু কমপ্লিট হবে। আচ্ছা ঠিক আছে, তাই হোক। তাহলে এই পুরো বিষয়টাকে একটুখানি তোমরা কেউ গ্রুপে লিখে দিও, ওটা আমি পরে ডেসক্রিপশনে দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ দাদা। ক্লাস টাইমিং একই থাকছে 8:30। হ্যাঁ, এখানে কোনো পরিবর্তন স্যার নেই। বলছি, আধ ঘন্টা আগে করা যেতে পারে ক্লাসটা? উম, না না দাদা, ঠিক আছে, যেটুকু আছে এটা বাড়ান। আগে করাটা শনিবারের দিন আগে করা যেতে পারে, কিন্তু বাকি অন্য দিন আগে করা সম্ভব নয়। ঠিক আছে স্যার। ঠিক আছে, এটাই থাকবে। হ্যাঁ। ওকে। আজকে কি বার? মঙ্গল। মঙ্গলবার। বলবা স্যার। মঙ্গল। আচ্ছা, কালকেও আছে বৃহস্পতিকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপাতত এটাই থাক। এটা কেউ একটা গ্রুপে কিন্তু একটু লিখে দিও, আমি তারপর এটা দিয়ে দেবো, নাহলে আমি নিজেই ভুলে যাব। ঠিক আছে, চলো। যে টেস্টটা তোমাদের মক টেস্টটা দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু করবে তোমাদের, দেখবে 12খানা কোয়েশ্চেন, যেহেতু আমি এখনো কারেন্ট অ্যাফেয়ার্স এর নোট তোমাদের দিতে পারিনি, সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেনগুলো আমি দিইনি, ফাঁকা রেখেছি জায়গায় জায়গায়। ঠিক আছে, এই কারেন্ট অ্যাফেয়ার্স এর স্যার একটা নোটটা কথা বলবো? 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ বলো, বলো দ্রুত বলো। বলছি স্যার, স্ট্যাটিক। হ্যাঁ, স্ট্যাটিক জিকে কোত্থেকে পড়বে? হ্যালো। হ্যাঁ, স্ট্যাটিক জিকে কোত্থেকে পড়বে? হ্যাঁ 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 স্যার। আচ্ছা, স্ট্যাটিক জিকে কোত্থেকে পড়বে? দেখো, স্ট্যাটিক জিকে সব থেকে ভালো কথা বলি, স্ট্যাটিক জিকে গুগল থেকে পড়াই ভালো। যেমন স্টেট ওয়াইজ ডান্স,
বা জিওগ্রাফির একটা নোট তোমাদেরকে দেওয়া হয়েছে না ভূগোলের, ওয়েস্ট বেঙ্গলের, ওইটা কিন্তু খুব ভালো করে পড়ে ফেলো। ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গের যে বিশেষ করে বিসিএস এর ক্ষেত্রে স্ট্যাটিক জিকের পার্ট কিন্তু ওখানে কিছুটা কমপ্লিট হবে। বুঝতে পেরেছো কি বলেছি? আর বাকি স্ট্যাটিক জিকের জন্য তো মার্কেটে অ্যাভেলেবেল বুকস রয়েছে, তবুও লুসেন্ট যদি কারো কাছে থাকে, বা তরুণ গোয়েল যদি কারো কাছে থাকে, বা নিতিন সিংহানিয়া যদি কারো কাছে থাকে, কারো যদি পিয়ারসন থাকে, বা ক্র্যাক ডব্লিউবিসিএস যদি কারো কাছে থাকে, এই জায়গাগুলো থেকে পড়ে নিও। ঠিক আছে, যার কাছে যে বই অ্যাভেলেবেল আছে সেখান থেকে করে নিও। আচ্ছা স্যার, মানে বলছি স্যার, আমার তো তরুণ গোয়েল আছে, তরুণ গোয়েলের যেটা ওই লিস্টের মানে লাস্টে একদম জিকে বলে যেটা আছে, ওটাই কি স্যার? একদম 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 শেষের দিকে রয়েছে, দেখবে হ্যাঁ 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 প্রত্যেকটা বইয়েরই শেষের দিকে স্ট্যাটিক জিকে গুলো রয়েছে। হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ, ন্যাশনাল পার্কস, লেকস, রিভার্স, ড্যামস, ঠিক আছে, এইগুলো। আরেকটা কথা দেখো, এই যে টেস্টটা তোমাদের দেওয়া হয়েছে ফুল মক টেস্ট, এখানে দেখবে যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স গুলো বা ইন্টারন্যাশনাল কিছু স্ট্যাটিক জিকে এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার প্রত্যেক বছরের ধরন তো বোঝা যায় না কোন বছর কেমন ধরনের হবে, এই জন্য আমাদের সব জায়গাতেই একটু একটু করে নলেজ থাকুক। এই যে টেস্টটি তোমাদের দেওয়া হয়েছে, এই টেস্টটিতে কিন্তু অ্যানালিসিসে আসবে, দেখবে যে তোমাদের প্যানামার একটা কোয়েশ্চেন্স দেওয়া আছে, ইন্টারন্যাশনাল কিছু জিওগ্রাফিক্যাল কিছু কোয়েশ্চেন্স দেওয়া আছে। ওই জিনিসগুলো যখনই কোয়েশ্চেনটা পাবে ডিটেলস কিন্তু কালেক্ট করবে, এবং অবশ্যই অবশ্যই ওটার প্রিন্ট আউট বের করে নেবে কিন্তু। হ্যাঁ, যে নোটটাই দেওয়া হবে তাহলে তার প্রিন্ট আউট বের করে নেবে। বিসিএস কি ইন্টারন্যাশনাল রিলেশনস আছে নাকি? নেই, কিন্তু ওগুলো স্ট্যাটিক পার্টের মধ্যে জিজ্ঞেস করবে ভাই। ঠিক আছে, হ্যাঁ স্যার বুঝি। হ্যাঁ স্ট্যাটিক ওটা নেই, কিন্তু স্ট্যাটিক পার্টের মধ্যে জিজ্ঞেস করবে, এই জন্যই দেওয়া। আচ্ছা চলো, স্যার একটা কোশ্চেন করতে পারি? দ্রুত দ্রুত। হ্যাঁ স্যার, বলছি এই যে ইন্টারন্যাশনাল রিলেশনস বললেন আপনি, না, স্ট্যাটিক্স পার্টে ইন্টারন্যাশনাল দিবে, তো রিলেশনস এটা বলিনি আমি, বলছি ইন্টারন্যাশনাল জিওগ্রাফির কিছু কোয়েশ্চেন্স দেওয়া আছে। হ্যাঁ বলো এবার। হ্যাঁ, না না, আমি বলতে চাইছি, যদি ধরুন ইউপিএসসি মডেলের হয় তখন কি এই জিনিসটা দেবে? হ্যাঁ অবশ্যই দেবে, ইন্টারন্যাশনাল রিলেশনস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স আসছে না, ওটাতে পেয়ে যাবে। ঠিক আছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের নোটটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটু কাজ বাকি, ওটা হলে ওটা দিয়ে দেবো। ঠিক আছে, লাস্ট 6 মান্থসের ওকে ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, ওয়ান লাইনার করে ওকে দেওয়া আছে, প্রত্যেকটা ডিটেলসে লেখা আছে বিষয়বস্তুগুলো। ঠিক আছে, চলো আজকে আমাদের বায়োলজির লেকচার নাম্বার 29, আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেই চ্যাপ্টারটা কিসের চ্যাপ্টার চলছে না, সেল। সেল হচ্ছে কোর চ্যাপ্টার চলছে। গতদিনের ক্লাসে আমরা সেল অর্গানেলস সম্পর্কে জেনেছি, আজকেও সেই সেল অর্গানেলসের পার্টই কন্টিনিউ হবে। আজকে আমরা ডিএনএ, আরএনএ, তারপর সেল ডিভিশন ইত্যাদি বিষয়ে প্রবেশ করব। ঠিক আছে, আবার বলছি, আমরা কেউ নিট এক্সাম এখানে দিতে আসিনি। জেনারেল সায়েন্স, সাধারণ বিজ্ঞান, যা আমাদের এক্সাম পার্সপেক্টিভ থেকে যতটুকুন জানবার ঠিক ততটাই আমরা এখানে জানবো। ওকে, চলো তাহলে খাতার মধ্যে হেডিং লাগাও ডিএনএ অ্যান্ড আরএনএ। ডিএনএ অ্যান্ড আরএনএ, ডিএনএ অ্যান্ড আরএনএ। ঠিক আছে, দেখো আমরা যখন কি করছি না, সবার প্রথমে কাকে নিয়ে আলোচনা করি, সবার প্রথমে আমরা ডিএনএ কে নিয়ে আলোচনা করি। ডিএনএ কে নিয়ে আলোচনা করি। ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ। আমরা যদি দেখি যে, মনে করো যে সবার প্রথমে হচ্ছে একটা ক্রোমোজোম। ক্রোমোজোম একটা বড় ইউনিট। এই ক্রোমোজোমকে যখন আমি ভাঙবো, তখন এর মধ্যে আমি কি দেখতে পাবো না, ক্রোমোজোম ক্রোমোজোম মানে জিন, কতগুলো জিন দিয়ে ডিএনএ, ডিএনএ দিয়ে ক্রোমোজোম, তাহলে এরকম করে ক্রোমোজোমকে ভাঙলে আমরা দেখতে পাবো ডিএনএ।
ডিএনএ থেকে আমরা যদি আরো গভীরে যাই তাহলে আমরা দেখতে পাবো কি জিন। ঠিক আছে, এই যে সিরিজ জিন থেকে ডিএনএ, ডিএনএ থেকে ক্রোমোজোম, এটা আর কি এর সিরিজ। সবার প্রথমে বলো দেখি জিন কে আবিষ্কার করলেন? জিন was discovered by, ম্যান্ডেল। হ্যাঁ, জিন was discovered by স্যার ম্যান্ডেল। স্যার ম্যান্ডেল, ওকে। এটা কোথা থেকে আবিষ্কার করেছিলেন তিনি? মটর গাছ থেকে, ইন পিস ট্রি, পিস প্লান্ট, হ্যাঁ, মটর গাছ থেকে তিনি এটা আবিষ্কার করেছিলেন। একটা টার্ম আছে জাম্পিং জিন, আর এই জাম্পিং জিন আবিষ্কার করেছিলেন হচ্ছে ম্যাকক্লিনটক। আর এটা এক ধরনের জিন, এটা ভুট্টাতে পাওয়া গেছিল। প্রশ্নটা পরীক্ষায় এসছে, তাই লিখে রাখো। দেয়ার ইজ আ টার্ম দ্যাট ইজ জাম্পিং জিন and it was discovered by McClintock, and it is a type of gene, এটি এক ধরনের জিন। It was found from maize, ভুট্টা থেকে, মেজ প্লান্ট, ভুট্টা থেকে আবিষ্কৃত হয়েছিল এটা। যদি আমরা ডিএনএ জিনের কথা বললাম, এবার ডিএনএ এর কথা যদি বলি, যে ডিএনএ আবিষ্কার করেছিলেন কে? লেখো ডিএনএ was discovered by Sir Watson and Crick. Sir Watson and Crick ডিএনএ আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এবং এর যে মডেল ছিল সেটা কেটে ছিল বলতো ডাবল হেলিক্স মডেল। ডাবল হেলিক্স মডেল এটা ফাউন্ড করেছিল, and হ্যালো, its mic off করো, and its double helix model was found by them. ডিএনএ এর মধ্যে এক ধরনের প্রোটিন থাকে। ডিএনএ has one type of protein, কি বলতো? হিস্টোন। ডিএনএ এর মধ্যে এক ধরনের প্রোটিন থাকে হিস্টোন। দেখবা এই রিলেটেড একটা কোশ্চেন কিন্তু দিয়েছি, পেয়েছো? এই টেস্টের মধ্যে দেখবা আছে। ডিএনএ এর মধ্যে এক ধরনের প্রোটিন থাকে যার নাম হচ্ছে হিস্টোন। ঠিক আছে, এবার আমরা দেখব যে ডিএনএ এর কম্পোনেন্টস গুলো কি, অর্থাৎ ডিএনএ এর মধ্যে কি কি থাকে। ঠিক আছে, ডিএনএ এর মধ্যে এক ধরনের সুগার থাকে, এক ধরনের নাইট্রোজিনাস বেস থাকে, আর ফসফেট থাকে। সো এই পর্যন্ত হলে এটা মুছে দেব। মুছে দেব? হ্যাঁ হ্যাঁ দাদা হয়ে গেছে। ওকে, দেখো এখানে তোমরা লেখো ডিএনএ কম্পোনেন্টস। ডিএনএ কম্পোনেন্টস অর্থাৎ ডিএনএ এর মধ্যে আমরা কি কি পাই? ডিএনএ এর মধ্যে আমরা তিন ধরনের জিনিস পাবো। এক তো পাবো সুগার। কোন ধরনের সুগার? ডিঅক্সিরাইবোজ সুগার পাবো। ডিঅক্সিরাইবোজ সুগার আমরা পাবো, ডিঅক্সিরাইবোজ সুগার। এবং এই ডিঅক্সিরাইবোজ সুগারটা কোন টাইপের সুগার বলো তো? প্যান্টোজ টাইপের সুগার। লিখে রাখো, ইট ইজ প্যান্টোজ সুগার। এটা প্যান্টোজ সুগার আমরা এখানে পাবো। আর কি পাবো? নাইট্রোজিনাস বেস পাবো আমরা, নাইট্রোজিনাস বেস। আর পাবো কি? আর পাবো হচ্ছে ফসফেট। ওকে,
এই যে নাইট্রোজিনাস বেস ডিএনএর, এটাই কিন্তু মূল জিনিস ডিএনএর। নাইট্রোজিনাস বেসটাকে দুটো পার্টে ভাগ করো, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমাইডিন। একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরামাইরিডিন। ওকে, এই পিউরিনের মধ্যে দুটো জিনিস থাকে, একটা থাকে হচ্ছে অ্যাডেনিন আর একটা থাকে হচ্ছে গুয়ানিন। আর পাইরিমাইডিনের মধ্যেও থাকে দুটো জিনিস, একটা থাকে হচ্ছে সাইটোসাইন সাইটোসাইন আর একটা থাকে হচ্ছে আর একটা থাকে হচ্ছে থাইমিন। এই দাদা কয়টা ওটা কি জিনিস, লিখেছো? পায়রা PYRAMIRIDINE, পাইরামাইরিডিন। ওকে, এবার এখানে দেখার বিষয় হচ্ছে যে এইখানে যে নাইট্রোজিনাস কম্পাউন্ড গুলো থাকে তাদের যে বন্ডিং গুলো, এই বন্ডিং গুলো ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে। আর এই বন্ডিং অংশটুকুনি হচ্ছে অ্যাকচুয়ালি জিন। বিষয়টা কি? তাহলে আমরা দেখছি যে ডিএনএ এর মধ্যে থাকছে হচ্ছে নাইট্রোজিনাস বেস থাকছে। সেই নাইট্রোজিনাস বেস হচ্ছে একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পাইরিমাইরিডিন। পাইরেমাইরিডিন। পিউরিনের মধ্যে থাকছে হচ্ছে অ্যাডিনাইন আর গুয়ানিন, আর পাইরিমাইরিডিনের মধ্যে থাকছে হচ্ছে সাইটোসিন আর একটা হচ্ছে থাইমিন। এখন এদের মধ্যে দেখো, এই দুটোর মধ্যে একটা বন্ডিং আছে আর এই দুটোর মধ্যে একটা বন্ডিং আছে, আর এই বন্ডিং গুলো যেখানে হয় সেই জায়গাটাকেই আমরা বলি হচ্ছে জিন। বুঝতে পারছো? তাহলে প্রথম পয়েন্টটাকে বলি যে এদের বন্ডিংটা একটু দেখে নাও। দেখো, বন্ডিং অফ নাইট্রোজিনাস কম্পাউন্ডস, এই নাইট্রোজিনাস কম্পাউন্ডস গুলোর যে বন্ডিং সেটাকে একবার দেখার চেষ্টা করো। এখানে যে অ্যাডিনিন আর গুয়ানিন, এখানে বন্ডিংটা কার সাথে হয়? এক মিনিট দাঁড়াও, আমি ভুল সাইন দিয়েছি। এই বন্ডিংটা এটার সাথে এটা হয় না, এর বন্ডিংটা কার সাথে কার হয় দেখাচ্ছি। এর বন্ডিংটা হয় এটার সাথে এটার, আর এটার সাথে এটার বন্ডিং হয়। বুঝতে পারছো? অর্থাৎ এক নাম্বার বন্ডিং হচ্ছে অ্যাডিনিনের সাথে থায়ামিনের বন্ডিং। এটা কেমন বন্ডিং? এটা হচ্ছে, বুঝতে পারছো, ডাবল বন্ডিং। এটা ডাবল বন্ডিং। আর 2 নম্বর বন্ডিং হচ্ছে গুয়ানিনের সাথে সাইটোসাইন বা সাইটোসিন যাই বলি না কেন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিনের যে বন্ডিং হয়, এখানে কিন্তু ট্রিপল বন্ডিং আছে। এই বন্ডিংটা কেমন? ট্রিপল বন্ডিং। ট্রিপল বন্ডিং। ওকে, তাহলে অ্যাডিনিনের সাথে থাইমিনের বন্ডিং ডাবল বন্ডিং, আর গুয়ানিনের সাথে সাইটোসিনের বন্ডিং হচ্ছে ট্রিপল বন্ডিং। 3টে দাগ একটা জায়গায়, 2টো দাগ একটা জায়গায়, ক্লিয়ার করে নোটটা লিখো। জিজ্ঞেস করবে পরীক্ষায় যে অ্যাডিনিন আর থাইমিনের বন্ডিংটা কেমন বন্ডিং, সো ইট ইজ ডাবল বন্ডিং। গুয়ানিন আর সাইটোসিনের বন্ডিংটা কেমন? না, এটা ট্রিপল বন্ডিং। ওকে, সো এটা মুছে দেবো। হ্যাঁ দাদা। ওকে, এবার আরএনএ এর কম্পোনেন্টস গুলো একটু দেখো। সরি, আরএনএ কম্পোনেন্টস, আরএনএ এর মধ্যেও সেম জিনিসই আমরা পাবো, কিন্তু একটা জিনিস আরএনএ এর মধ্যে একটু তফাৎ আছে। ওইখানে থাইমিন ছিল, ওই থাইমিনের জায়গায় আরএনএ এর মধ্যে ইউরোসিলটা পাবো আমরা। হ্যাঁ, এই জন্য লিখো আরএনএ কম্পোনেন্টস। আরএনএ কম্পোনেন্টস, তো আরএনএ এর মধ্যেও আমরা
তিন প্রকারের জিনিস পাবো, রাইবোজ সুগার, আর একটা পাবো নাইট্রোজিনাস বেস, আর হচ্ছে পাবো ফসফেট। এই রাইবোজ সুগারটা কোন ধরনের সুগার একটু আগে বললাম, বলো দেখি। হ্যাঁ, ইট ইজ প্যান্টোজ সুগার, মনে থাকে যেন, প্যান্টোজ সুগার। এই নাইট্রোজিনাস বেসকে দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরেমাইরিডিন। পিউরিন দুটো আছে, অ্যাডেনিন আর হচ্ছে গুয়ানিন অ্যাজ ইট ইজ, কিন্তু পাইরিমাইডিনের মধ্যে একটু তফাৎ আছে। সাইটোসিন রয়েছে, যেমন সাইটোসিন, আর রয়েছে হচ্ছে ইউরাসিল, এইখানে একটু তফাৎ। ওইখানে ছিল থাইমিন বা থিয়ামিন, যাই বলো না কেন, সাইটোসিন আর ইউরাসিল, এখানে হচ্ছে ইউরাসিল। এখানে বন্ডিং কার, অ্যাডেনিনের সাথে ইউরাসিলের বন্ডিং আর গুয়ানিনের সঙ্গে সাইটোসিনের বন্ডিং। এইখানে যে নাইট্রোজিনাস বন্ডগুলো আছে সেম ভাবে বন্ড হবে, বন্ডিং অফ নাইট্রোজিনাস বেস। নাইট্রোজিনাস বেসের বন্ডিংটা আছে 1 নাম্বার, অ্যাডিনিনের সাথে ইউরাসিলের আছে ডাবল বন্ডিং, আর গুয়ানিনের সাথে সাইটোসিনের আছে হচ্ছে ট্রিপল বন্ডিং। ওকে, আরএনএ এর ফুল ফর্মটা কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। অ্যাসিড। ওকে, চলো এবার যেটা আমরা দেখব যে 3 প্রকারের আরএনএ থাকে। 3 প্রকারের আরএনএ। এবার খাতার মধ্যে হেডিং লাগাবে টাইপস অফ আরএনএ। সো মুছবো? হ্যাঁ দাদা। ওকে, খাতা হেডিং লাগাও টাইপস অফ আরএনএ। আরএনএ এর টাইপস। আরএনএ হচ্ছে 3 প্রকারের হয়। লেখো 3 টাইপস, লিখে রাখো শুধু 3 টাইপস। একটা হচ্ছে আরআরএনএ, একটা আছে এমআরএনএ, আর একটা হচ্ছে টিআরএনএ। ঠিক আছে, 3 প্রকারের আরএনএ, আরআরএনএ, এমআরএনএ আর টিআরএনএ। ওকে, এর মধ্যে এটাকে বলা হয় আরএনএ মানে কি জানো তো? আরআরএনএ মানে হচ্ছে রাইবোজোম আরএনএ, এমআরএনএ মানে কি জানো? এমআরএনএ মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ। আর টিআরএনএ মানে কি বলতো? টিআরএনএ মানে হচ্ছে ট্রান্সফারাল আরএনএ। এই 3 প্রকারের আরএনএ আছে। আরআরএনএ রাইবোজোম আরএনএ, এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, আর টিআরএনএ মানে হচ্ছে ট্রান্সফারাল আরএনএ। এবার দেখো এই যে আরআরএনএ এর মধ্যে রাইবোজোম থাকে, আর রাইবোজোম যেখানে থাকবে সেখানে একটা কাজ হবে। কি কাজ বলো দেখি? রাইবোজোমের মধ্যে পড়েছি আমরা এটা। হ্যাঁ, প্রোটিন সিনথেসিস করা খুব ইম্পর্ট্যান্ট কাজ। লেখো এখানে যে এখানে
রাইবোজোম, এখানে রাইবোজোম থাকে, তাই তাই এটি প্রোটিন সিনথেসিস করে, তাই এটি প্রোটিন সিনথেসিস করে। এটা নোট এখানে লেখো। এখানে দেখো মেসেঞ্জার আরএনএতে কি হয়, নিউক্লিয়াসের ডাইরেকশনে ডিফারেন্ট টাইপের অ্যামাইনো অ্যাসিডের এখানে সিলেকশন হয়। ওকে, এভাবে লেখো যে নিউক্লিয়াস এর ডাইরেকশনে, নিউক্লিয়াসের ডাইরেকশনে বা নিউক্লিয়াসের নির্দেশে ডিফারেন্ট টাইপ এর অ্যামাইনো অ্যাসিড, ডিফারেন্ট টাইপের অ্যামাইনো অ্যাসিড এর সিলেকশন হয়, এর সিলেকশন হয়। বলো দেখি কয় প্রকারের অ্যামাইনো অ্যাসিড আছে? অ্যামাইনো অ্যাসিড কয় প্রকার? 10 রকম। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 20 টাইপস। আমাদের শরীরে থাকে কয় প্রকার? 10 টাইপস 10 ইজ ইন types. অলরেডি ইন আওয়ার বডি। Oh, yeah, 10 আর types. বাইরে থেকে আউটার সোর্স থেকে আমাদের কত 10 প্রকারের নিতে হয়, বুঝতে পারছো? এই মোট হলো 20। আচ্ছা, এর কাজ গেল। আচ্ছা, ট্রান্সফার আরএনএ মানে এটা যে এই যে মানে দেখো এমআরএনএ এর কাজ কি, মেসেঞ্জার আরএনএ এর কাজ কি? মেসেঞ্জার মানে তো বোঝো দূত, মেসেঞ্জার মানে দূত, এর খবর তার কাছে, তার খবর তার কাছে নিয়ে আসা। তো নিউক্লিয়াসের ডাইরেকশনে এই এমআরএনএ কি করে, বিভিন্ন টাইপের অ্যামাইনো অ্যাসিডের সিলেকশন করে, আর সেই সিলেক্টেড অ্যামাইনো অ্যাসিডগুলোকে এই রাইবোজোম যার কাছে আছে অর্থাৎ আরএনএ এর কাছে, আরএনএ এর কাছে পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে এই ট্রান্সফার আরএনএ এর। তাহলে এটি করবে, লেখো এটি সিলেক্টেড অ্যামাইনো অ্যাসিডগুলিকে তাহলে এটি সিলেক্টেড অ্যামাইনো অ্যাসিডগুলিকে আরএনএতে পৌঁছে দেয়, পৌঁছে দেয়। এই হচ্ছে এর কাজ। তাহলে 3 প্রকারের আরএনএ বোঝা গেল। আরএনএ এর কাজ হচ্ছে প্রোটিনের সিনথেসিস করা, এমআরএনএ এর কাজ হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডগুলোকে সিলেক্ট করা, আর টিআরএনএ এর কাজ হচ্ছে সেগুলোকে রাইবোজোমে পৌঁছে দেওয়া, আরএনএ এর কাছে পৌঁছে দেওয়া তার সিনথেসিস হওয়ার জন্য। ওকে, আলটিমেটলি প্রোটিন কি? আলটিমেটলি প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এবার আমরা কিছু টার্মস দেখব। এখান থেকে 4খানা টার্মস আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। ওকে, এখান থেকে 4খানা টার্মস আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। আচ্ছা, তাহলে কি হেডিং লাগাবে? হেডিং লাগাও যে ইম্পর্টেন্ট টার্মস টু রিমেম্বার। কিছু টার্মস আছে যা আমাদের মনে রাখতে হবে। কি সেই টার্মস গুলো? 1 নাম্বার, একটা টার্মস হচ্ছে ট্রান্সক্রিপশন। কি বলা হচ্ছে? ট্রান্সক্রিপশন। তো ট্রান্সক্রিপশন মানে কি? দেখো, ট্রান্সক্রিপশন মানে ডিএনএ কে আরএনএ তে কনভার্ট করা হয়। ডিএনএ কে কিসে কনভার্ট করা হবে? আরএনএ তে। হ্যাঁ, কনভার্টেড ইনটু, লিখে রাখো, কনভার্টেড ইনটু আরএনএ। তাহলে ডিএনএ কে আরএনএ তে কনভার্ট করার যে প্রসেস, সেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। পরীক্ষায় অ্যাজ ইট ইজ কোশ্চেন থাকবে। 2 নম্বর টার্ম হচ্ছে কি না, রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশনে কি হয়? আরএনএ কে ডিএনএ তে কনভার্ট করা হয়, আরএনএ কে ডিএনএ তে কনভার্ট করা হয়।
কনভার্টেড ইনটু তাহলে ট্রান্সক্রিপশন টার্মটার মাধ্যমে কি বুঝলাম, যে এটা ডিএনএ কে আরএনএ তে কনভার্ট করা, আর রিভার্স ট্রান্সক্রিপশন মানে কি আরএনএ কে ডিএনএ তে কনভার্ট করা। আচ্ছা 3 নম্বর একটা টার্ম আছে, সেটা হচ্ছে কি বলতো, ট্রান্সলেশন। ট্রান্সলেশনে কি হয়, আরএনএ কে সরাসরি প্রোটিনে কনভার্ট করা হয়। RNA is converted into protein and this is called translation. Converted into. Okay. আর 4 নম্বর টার্মটা হচ্ছে ডুপ্লিকেশন। ডুপ্লিকেশনে কি হয় না, ডিএনএ কে অ্যানাদার ডিএনএ কনভার্ট করা হয়। ডিএনএ কে অ্যানাদার ডিএনএ তে কনভার্ট করা, দিস ইজ ডুপ্লিকেশন। বুঝতে পারছো, ডুপ্লিকেট করা। কনভার্টেড ইনটু এই 4টে টার্মস পরীক্ষায় জিজ্ঞেস করে। ট্রান্সক্রিপশন মানে ডিএনএ কে আরএনএ তে কনভার্ট করা, রিভার্স ট্রান্সক্রিপশন মানে আরএনএ কে ডিএনএ তে কনভার্ট করা, ট্রান্সলেশন মানে আরএনএ কে প্রোটিনে কনভার্ট করা, আর ডুপ্লিকেশন মানে হচ্ছে ডিএনএ কে অ্যানাদার ডিএনএ তে কনভার্ট করা। ওকে, চলো এই পর্যন্ত আমাদের সেল অর্গানেলস ছিল। এখন আমরা দেখব হচ্ছে সেল ডিভিশন। ঠিক আছে, সেল ডিভিশন। So may I rub it? মুছে দেব? হ্যাঁ দাদা। বেশ, চলো খাতার মধ্যে হেডিং লাগাও, সেল ডিভিশন। সেল ডিভিশনের বাংলা হচ্ছে কোষ বিভাজন। ঠিক আছে, 3 প্রকারের কোষ বিভাজন হয়। হ্যাঁ, there are 3 types of cell divisions। ঠিক আছে, সেল ডিভিশনের 3টি প্রকার আছে। সবার আগে তো এটুকুন জানো যে সেল ডিভিশন আবিষ্কার করেছিলেন কে? ঠিক আছে, সেল ডিভিশন আবিষ্কার করেছিলেন একটা হচ্ছেন ওয়ান চু আর একটা হচ্ছে হিউগো ভন মল, দুজন। ঠিক আছে, দেখো সেল ডিভিশন ফার্স্ট টাইম discovered by ওয়াটসু। আসলে এই ভদ্রলোকের নামটা ইংরেজিতে এর বানানটা কি হবে বলো তো দেখি, ওয়াটসু। কি দাদার নাম? ওয়াটসু। এটা ফার্স্ট টাইম তিনি করেছিলেন, কিন্তু আচ্ছা ওনার নামটা আপাতত লেখার দরকার নেই, তোমরা এটা লেখো, সেল ডিভিশন ফার্স্ট টাইম ডিসকভার্ড বাই একজন জার্মান ব্যক্তি। ওনার নাম হচ্ছে হিউগো ভন মোল। MOHL কিন্তু, হ্যাঁ, ইন 1835। হ্যাঁ, 1865-তে, সরি 1835-এ। ঠিক আছে, আর সেল থিওরি তো জানোই তোমরা। কে দিয়েছিলেন বলো? সেলডেন অ্যান্ড সোয়ান। হ্যাঁ, গেল।
তিন প্রকারের সেল ডিভিশন হয়, এখান থেকে আমরা ক্লাসিফিকেশনটা করে নিই। তিন প্রকারের, একটা হচ্ছে অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস সেল ডিভিশন, আর একটা হচ্ছে মাইটোসিস, মাইটোসিস সেল ডিভিশন, আর একটা হচ্ছে মেয়োসিস, মেয়োসিস সেল ডিভিশন। এই তিন প্রকারের সেল ডিভিশন হয়, ঠিক আছে। অ্যামাইটোসিস সেল ডিভিশন হয় হচ্ছে এককোষী যত জীব আছে সেই এককোষী জীবের অ্যামাইটোসিস সেল ডিভিশন হয়। তাহলে লেখো যে ইউনিসেলুলার লিভিংস যারা আছে, ইউনিসেলুলার লিভিংস যারা আছে তাদের যে সেল ডিভিশন হয় সেটা হচ্ছে অ্যামাইটোসিস। এবং এইখানে যে সেলের ডিভিশন হয় সেই সেলের টাইপটা কেমন, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক সেলস, মানে আদি কোষের ডিভিশন হয়। এখানে কি হয়, এখানে যে সাইটোপ্লাজমটা থাকে না কোষের, সেই সাইটোপ্লাজমের একটা অংশ বিভাজিত হয়ে নতুন সেল তৈরি হয়। তাহলে লেখো এখানে, এখানে সাইটোপ্লাজম এর, এখানে সাইটোপ্লাজমের একটি অংশ, সাইটোপ্লাজমের একটি অংশ বিভাজিত হয়ে, বিভাজিত হয়ে কি হয় না, নতুন সেল তৈরি হয়, নতুন সেল তৈরি হয়। ওকে, তাহলে অ্যামাইটোসিস পদ্ধতিতে কি হয়, যত এককোষী জীব আছে, যত প্রোক্যারিওটিক সেলস আছে তাদের ডিভিশন হয়। এখানে সাইটোপ্লাজমের একটা পার্ট ভেঙে নতুন একটা সেলের ক্রিয়েশন হয়। বোঝা গেল? এখানে এটা একটা সেল মনে করো, এটা সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের কোনো একটা পার্ট দেখা গেল যে ভাঙবার মতন একটা পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে, এই থেকে এরকম অবস্থা হয়, এর থেকে দুটো আলাদা আলাদা কোষ তৈরি হয়েছে। এই হচ্ছে প্রসেস। যেহেতু প্রোক্যারিওটিক সেলস, এর যেহেতু কোনো নিউক্লিয়াস নেই, তাই এরকম লাগবে ছবিটা। এদের এক্সাম্পলের কথা যদি বলো তাহলে লেখো অ্যামিবা, অ্যামিবার পরে লেখো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, ব্লু গ্রিন অ্যালগি, ইস্ট, ইস্ট বানানটা ঠিক হয়নি, YAST হবে, হ্যাঁ ইস্ট, ইস্ট, প্যারামিসিয়াম, প্যারামিসিয়াম ইটিসি এদের, ঠিক আছে। এরপর আসো মাইটোসিস বলো আর মেয়োসিস বলো, এই দুটি সেল ডিভিশনেই ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক সেলের ডিভিশন হয়, ইউক্যারিওটিক সেলসের ডিভিশন হয় এই দুটোতেই, ঠিক আছে। তো এইটা আবিষ্কার করলো কে না, এটা আবিষ্কার করেছিল কিন্তু তোমার ওয়াল্টার ফ্লেমিং, ঠিক আছে, ওয়াল্টার ফ্লেমিং। লেখো ডিসকভার্ড বাই ওয়াল্টার ফ্লেমিং, ওয়াল্টার ফ্লেমিং কবে, ইন 1882, 1882-তে। বডি সেল যে ডিভিশন হয়, দেখো বডি সেল ডিভিশন ইজ মিটোসিস বা মাইটোসিস। এখানে কি হয়, one cell
ডিভাইডেড ইনটু টু সেলস, ঠিক আছে, ডিভাইডিং cell is called mother cell. দাদা হ্যাঁ বলো, মাদার সেল। দাদা এটা কি মিওসিস আর মাইটোসিস দুটোর ক্ষেত্রেই হয় কি পয়েন্ট হ্যাঁ, গুলো যেটা আছে? মাইটোসিসের লেখাচ্ছি ভাই, ওকে ওকে। মাইটোসিস লেখো। মেয়োসিস পরে লিখবো, হ্যাঁ ভাই, এটা মাইটোসিসের চলছে, এটার চলছে ঠিক আছে। সমসূত্রী বিভাজন যেটাকে বলে না, বাংলায় কি বলে আমি মাইটোসিসকে? সেটাই লিখে ফেলেছি। হ্যাঁ তুমি যেভাবে লিখছিলে আমি ওইভাবে লিখে ফেললাম। হ্যাঁ, ওকে, নো প্রবলেম। মাইটোসিসকে এটা লিখে রাখো, লেটার লিখে রাখো না। সমসূত্রী বিভাজন বলে এটাকে। আর মেয়োসিসকে কি বলে? অসমসূত্রী বিভাজন। অসমসূত্রী বিভাজন বলে এটাকে। সমসূত্রী বিভাজন, অসমসূত্রী বিভাজন। মেয়োসিস পরে অসমসূত্রী নয়, সরি সরি, এটাকে বলে অর্ধসূত্রী। অর্ধসূত্রী, অর্ধসূত্রী বিভাজন, অর্ধসূত্রী বিভাজন বলে মেয়োসিসকে। শোনো, মাইটোসিস সেল হচ্ছে বডি সেলের ডিভিশন, দেখতে পাচ্ছ এই যে মাইটোসিস মানে কি? মাইটোসিস মানে হচ্ছে বডির যে অ্যানাদার পার্টের যে সেল ডিভিশন, সেটা হচ্ছে মাইটোসিস। আর মেয়োসিস সেল ডিভিশন কোথায় হয়? সেটা হয় সেক্স সেল ডিভিশনে, ঠিক আছে? এখানে একটা প্যারেন্ট সেল থেকে 4খানা ডটার সেল তৈরি হয়, ঠিক আছে? প্রথম মেয়োসিস, দ্বিতীয় মেয়োসিস, মেয়োসিস 1, মেয়োসিস 2, এগুলো সব হবে। এটা মেয়োসিস লেটার হবে, আগে মাইটোসিস লিখছি আমরা। তাহলে এটা কি লিখলাম? ডিসকভার্ড বাই ওয়াল্টার ফ্লেমিং ইন 1882, বডি সেল ডিভিশন ইজ মাইটোসিস। ওয়ান সেল ডিভাইডেড ইনটু টু সেলস, একটা সেল ভেঙে দুটো সেল তৈরি হয় মাইটোসিসে। ডিভাইডিং সেল ইজ কল্ড মাদার সেল। হ্যাঁ, and new two cells are called new two cells are called daughter cell, daughter cells। তাহলে এখানে কি হয় বিষয়টা বোঝো। আচ্ছা, এটা কার হয় বলো তো? এটা কিন্তু এখানে যেমন ইউনিসেলুলার লিভিংস দেখছো, আর এটা হচ্ছে মাল্টি সেলুলার লিভিংস, মাল্টি সেলুলার লিভিংসদের জন্য, বহুকোষী জীবেদের জন্য, ঠিক আছে? এখানে নিউক্লিয়াস থাকে, সুন্দর সুগঠিত নিউক্লিয়াস। তো এর ডিভিশন যেভাবে হবে, এইখানে দেখো, এইখান থেকে না নিউক্লিয়াসটা এবার ভেঙে যাবে, ঠিক আছে? নিউক্লিয়াসটা ভেঙে এই সেল ডিভিশনের সময় যে ক্রোমাটিন গুলো থাকে, সেই ক্রোমাটিন কিসে কনভার্ট হয়ে যায় বলো দেখি? ক্রোমোজোমে কনভার্ট হয়ে যায়। এই দেখো, নতুন একটা সেল এখানে তৈরি হয়ে যাবে নিউক্লিয়াস যুক্ত হয়ে। এটাকে বলা হচ্ছে মাদার সেল, মাদার সেল। আর এইদের দুটোকে বলা হচ্ছে ডটার সেল, ডটার সেলস। ওকে, এই পর্যন্তই তোমরা লিখেছো। সমসূত্রী বিভাজন বলতে কি? মাইটোসিস যে ডিভিশন হয়, হ্যাঁ, সেই মাইটোসিস ডিভিশনের সময় যে নাম্বার অফ ক্রোমোজোম সেটা সেম থাকে, ঠিক আছে? যার জন্য এই বডি সেলের ক্ষেত্রে কোনো জেনেটিক চেঞ্জ আসে না। এই জন্য বডি সেলের জন্য কোনো জেনেটিক চেঞ্জ আসে না। দাদা কি বললো আবার বলো একটু। আচ্ছা, এখানে একটা নোট লিখবো আমরা। সেই নোটটা, এইখানে যে নোটটা লেখার আমার তো জায়গা নেই, এখানে তোমাদের জায়গা আছে নিশ্চিত। তাহলে এই পার্টটা আমি ওপরে লিখে দিচ্ছি, হ্যাঁ?
আমি যেটা বললাম সেটা উপরে লিখে দিচ্ছি, এই জায়গাতে লিখে দিচ্ছি। আমি এখানে বললাম যে মাইটোসিসের কথা বলছি যে এখানে নাম্বার অফ ক্রোমোজোমস রিমেন সেম। এখানে ক্রোমোজোমের সংখ্যার কোনো পরিবর্তন হবে না, যার কারণে এখানে জেনেটিক চেঞ্জও আসবে না। দেন there is no genetic changes বা চেঞ্জ যাই বলো না কেন, এখানে কোনো জেনেটিক কোনো চেঞ্জ আসবে না। এখানে যে ঘটনাটা ঘটে, n ক্রিয়েটস টু n, ভালো করে বোঝো, n ক্রিয়েটস টু n, অর্থাৎ দুটি সেল যদি থাকে সে কটা সেল তৈরি করবে? দুটি সেলের ডিভিশন হলে কটা সেল তৈরি হবে? 4টে সেলের তৈরি হবে। 4টে সেল কটা সেল তৈরি করবে? 8খানা সেল তৈরি করবে। বুঝতে পারছো তো কি বলছি? যদি এরকম 6টা সেল থাকে সে কতগুলো সেল তৈরি করবে? 12টা সেল তৈরি করবে, অর্থাৎ n ইকুয়াল টু 2n। বুঝলাম আমরা? মাইটোসিস সেল ডিভিশনের 5টি স্টেপ আছে। সেই 5টি স্টেপের মধ্যে 4টি স্টেপ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর যাব নেক্সট লিখবো। হ্যাঁ দাদা। ওকে, আচ্ছা এই জিনিসটা কি বুঝতে পেরেছো নাকি না? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে একটা এন মানে একটা মাদার সেল দুটো ডটার সেলকে ক্রিয়েট করবে, এটাই হলো ব্যাপার। হ্যাঁ, নিউক্লিয়ার চেঞ্জের মতন। হ্যাঁ, আচ্ছা এবার খাতার মধ্যে হেডিং লাগাও, স্টেপস অফ মাইটোসিস সেল ডিভিশন। মাইটোসিস সেল ডিভিশনের ক্লাস স্টেপ। সবার প্রথম স্টেপ যেটা, সেটাকে বলা হয় প্রোফেজ। সেকেন্ড স্টেপটাকে বলা হয় মেটাফেজ। থার্ড স্টেপটাকে বলা হয় অ্যানাফেজ। ফোর্থ স্টেপটাকে বলা হয় টেলোফেজ। আর পঞ্চম অবস্থাটাকে বলা হয় ইন্টারফেজ। মনে রাখবে এই 4টি হলো মেইন, মেইন 4 স্টেপস। কেন? কারণ ইন্টারফেজে কিছুই হয় না, জাস্ট ইন্টারফেজ মানে একটা বিরামকাল। ঠিক আছে, শোনো এবার ঘটনাটা কি হয়, আমি এদের ডিটেলসে লেখাবো, বা এদের বাংলাটা লিখবা। দেখো প্রোফেজে বাংলা লিখলেই তাহলে ক্লিয়ার বুঝতে পারবে। বাংলার এটা হচ্ছে লেখো পূর্বাবস্থা। মেটাফেজ মানে মধ্যাবস্থা। অ্যানাফেজ মানে হচ্ছে অন্তাবস্থা। আর এটার মানে হচ্ছে বিরামাবস্থা। আর এটার মানে হচ্ছে অন্তরাবস্থা। বোঝার চেষ্টা করো বিষয়টা, তাহলে ক্লিয়ার হবে। একটা সেল ডিভিশন হওয়ার সবার প্রথমে প্রোফেজ হবে, মানে পূর্বাবস্থা হবে। তারপর মধ্যাবস্থায় আসবে, মধ্যাবস্থা থেকে অন্তাবস্থা আসবে। সেল ডিভিশন কমপ্লিট হওয়ার পর বিরাম অবস্থা হবে, সেল এক্সিস্ট করবে, টিকে থাকবে। তারপর আবার শুরু হবে এই যে অন্তরাবস্থা, এরকম আর কি। ঠিক আছে, তারপর আবার প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, একটা সাইকেল। এই সাইকেল অনুযায়ী চলতে থাকবে। পূর্বাবস্থা, মধ্যাবস্থা, অন্তাবস্থা, বিরাম অবস্থা, তারপর অন্তরাবস্থা।
ইন্টারফেসটা কি বলতো, দুটো সেল ডিভিশনের মধ্যেকার একটা সময় ইন্টারফেস। আবার বলছি, ইন্টারফেস হচ্ছে দুটো দুটো সেল ডিভিশনের মধ্যেকার একটা সময়। আচ্ছা, এক এক করে এদের সম্পর্কে আমরা লিখবো এবং জানার চেষ্টা করব যে বিষয়টা কি হয়, কোড ফেজে কি হয়, সেটা এবার ডিটেলসে যাব। হ্যাঁ দাদা, হয়ে গেছে। চলো, তাহলে সবার প্রথম যে ফেজ সেটা হচ্ছে প্রোফেজ। প্রোফেজে কি হয় দেখো, এটা হচ্ছে সেল ডিভিশনের ফার্স্ট স্টেজ। লেখো ফার্স্ট স্টেজ অফ সেল ডিভিশন। এই যে সেল ডিভিশনে কি হয়, সেল মেমব্রেন আর যে নিউক্লিয়াস মেমব্রেন সেটা বিলুপ্ত হয় সবার আগে। তাহলে এই স্টেজে কি হয় লেখো, ইন দিস স্টেজ, এখান থেকে কিন্তু প্রশ্ন করবে, সো ভালো করে বুঝে বুঝে লিখো। ইন দিস স্টেজ, এই অবস্থাতে কি হবে, সেল মেমব্রেন অ্যান্ড নিউক্লিয়াস মেমব্রেন, cell membrane and nucleus membrane got vanished. এইখানে সেল মেমব্রেন আর নিউক্লিয়াস মেমব্রেন বিলুপ্ত হয়ে যাবে। বাংলাতে লিখলে লিখবা বিলুপ্ত হবে। বিলুপ্ত হবে কি, সেল মেমব্রেনও এবং নিউক্লিয়াস মেমব্রেন দুটোই বিলুপ্ত হবে। তারপর 2 নম্বর ফেজ আসবে হচ্ছে মেটাফেজ। হ্যাঁ, মেটাফেজে কি হবে, এটা হচ্ছে মিডল স্টেজ। ইট ইজ দ্য মিডল স্টেজ, এটা মিডল স্টেজ। এই মিডল স্টেজে কি হয়, যে ক্রোমাটিন নেটওয়ার্কস থাকে, আমরা নিউক্লিয়াসের মধ্যে দেখেছিলাম না, নিউক্লিয়াসের মধ্যে আমরা ক্রোমাটিন নেটওয়ার্কস দেখেছিলাম, সেটা ক্রোমোজোমে কনভার্ট হয়ে যায়। লেখো, আগের দিন আলোচনা করেছি আমরা। দেখো, ইন দিস স্টেজ chromatin networks converted into chromosomes. Okay, then these chromosome makes 2 new cells. Then these chromosomes make 2 new cells. দুটো নিউক্লিয়াস তৈরি করবে না, 2 new nucleus. ওকে, তাহলে কি হলো ভালো করে শোনো। প্রোফেজে দেখলাম যে সেল মেমব্রেন আর নিউক্লিয়াস মেমব্রেন দুটোই গায়েব হয়ে গেল। তারপরে আসলো মেটাফেজ। মেটাফেজে এসে দেখতে পাচ্ছি যে ক্রোমাটিন নেটওয়ার্কস যেটা ছিল, সেই ক্রোমাটিন নেটওয়ার্কসটা ক্রোমোজোমে কনভার্ট হয়েছে। স্যার আর সেই ক্রোমোজোম গুলো দুটো নিউক্লিয়াস তৈরি করছে। এবং মনে হ্যালো রাখবা, স্যার, হ্যাঁ বলো। স্যার প্রোফেজে ওই সেল মেমব্রেনটাও বিলুপ্ত হয়ে যায়। হ্যাঁ, সেল মেমব্রেন আর নিউক্লিয়াস সেল মেমব্রেন। মেমব্রেন তো বিলুপ্ত হয়ে গেলে সাইটোকাইনেসিস তো আর ঘটবে না স্যার। হ্যাঁ, মানে এই প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এটা ক্যারিওকাইনেসিসে ঘটছে। তাহলে হ্যাঁ, যখন ওই একটা সেলের মেমব্রেনটা বিলুপ্ত হয়ে যাবে, সেখানে সাইটোপ্লাজম তো বেরিয়ে যাবে, তাহলে সাইটোকাইনেসিস তো ঘটবে না। না দেখো, প্রোফেজের যে টাইম পিরিয়ড সেটা খুব শর্ট টাইম পিরিয়ড, বুঝতে পারছো? সব থেকে দীর্ঘতম যে পিরিয়ড সেটা হচ্ছে মেটাফেজের পিরিয়ডটা সেল ডিভিশনের। লিখে রাখো এটা, মেটাফেজ is the longest phase of cell division.
সেল ডিভিশনের লংগেস্ট ফেজ হচ্ছে মেটাফেজ। এখানে কি হয় দেখো, আমরা যখন নিউক্লিয়াস দেখছি, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে বলতো? নিউক্লিয়য়েডস। আর নিউক্লিয়য়েডসের থেকে নিউক্লিয়াস মেমব্রেন পর্যন্ত অসংখ্য কি থাকে? ক্রোমাটিন নেটওয়ার্কস থাকে। আর সেই ক্রোমাটিন নেটওয়ার্কসগুলো এটা কি হয়ে যায়? এটা সংকুচিত হয়ে যায়। সংকুচিত মানে কি, মানে কি বলবো, মানে সিকুর জানা হিন্দিতে বলে না, তো এটা সংকুচিত হয়ে কেমন হয়ে যায় না, এটা এরকম হয়ে যায়। আর এরা কি আসলে এটা কি করে? এটা তখন দুটো নিউক্লিয়াসে কনভার্ট হয়ে যায়, দুটো নিউক্লিয়াসে কনভার্ট হয়ে যায়। এই হচ্ছে স্টেজগুলি, বুঝতে পারছো? তারপর এরা পূর্বত নতুন সেল বা নতুন নিউক্লিয়াস তৈরি করে, যেখানে নিউক্লিওটাইড আর এরকম করে দুটো নতুন নিউক্লিয়াস তৈরি করে। হ্যাঁ, এটা দুটো নিউ নিউক্লিয়াস, ওকে? স্যার হ্যাঁ বলো। মানে এটা যেটা দেখালেন এটা তো সেই মিওসিস বিভাজনটা যেটা দেখাচ্ছেন তাই না? কোনটা? এই শেষে যেটা দেখালেন। না, এটা মেটাফেজের প্রসেস। মেটাফেজে কি লিখেছো? ইন দিস স্টেজ ক্রোমাটিন নেটওয়ার্কস কনভার্টেড ইনটু ক্রোমোজোমস। তাহলে এটা সবার প্রথমে সংকুচিত হয়ে কিসে কনভার্ট হলো? এটা ক্রোমোজোমে কনভার্ট হলো। ঠিক আছে, এই যে পার্টগুলো দেখছো ডার্ক শেড, দিজ আর ক্রোমোজোমস। আর এই ক্রোমোজোমস গুলো পরে দুটো নতুন নিউক্লিয়াস তৈরি করলো। ওকে, এরপর আসবে হচ্ছে অ্যানাফেজ, থার্ড ফেজ অফ সেল ডিভিশন। অ্যানাফেজ হচ্ছে এখানে কি হবে? এখানে নিউক্লিয়াস মেমব্রেন ডেভেলপড হবে। আর এই অ্যানাফেজটাই হচ্ছে কি না, সেল ডিভিশনের সব থেকে অল্প সময় ধরে হবে আর কি, স্মলেস্ট ফেজ অফ সেল ডিভিশন। ওকে, তারপর যখন টেলোফেজ আসবে, টেলোফেজে দেখতে পাবো যে একটা কমপ্লিট সেল ক্রিয়েট হবে, যেখানে যে সেলের মধ্যে সমস্ত ধরনের সেল অর্গানেলস একটা স্পেশাল শেপ নিতে পারবে, পূর্ণ কোষের গঠন এখানে হবে। তারপর ইন্টারফেজ মানে রেস্টিং টাইম অফ আ সেল আফটার সেল ডিভিশন। ওকে, সো এরপর এটা হলে এরপর মুছবো, নেক্সট যাব। হ্যাঁ দাদা হয়ে গেছে। ওকে, 3 নাম্বার অ্যানাফেজ। অ্যানাফেজে হলে কি হবে দেখো, অ্যানাফেজ হচ্ছে থার্ড স্টেজ অফ সেল ডিভিশন, সেল ডিভিশনের থার্ড ফেজ। এখানে কি হয়? ইন দিস স্টেজ নিউক্লিয়াস membrane is developed and cell membrane also developed। এখানে সেল মেমব্রেনটাও ডেভেলপড হয়ে যাবে। ঠিক আছে, নিউক্লিয়াস মেমব্রেন ডেভেলপ হবে আর সেল মেমব্রেন ডেভেলপড হবে। এটাকে বলা হয়, ইট ইজ দ্য smallest phase of cell division, সেল ডিভিশনের সব থেকে ছোট পার্ট। 4 নম্বর হচ্ছে টেলোফেজ। এই টেলোফেজে একটা কমপ্লিট সেন্স আমরা দেখতে পাবো। ফোর্থ স্টেজ অফ সেল ডিভিশন, সেল ডিভিশনের চতুর্থ পর্ব এটা। এখানে কি হবে? ইন দিস স্টেজ complete cell is created, all cell organelles
টেক শেপ ইন দিস স্টেজ, অর্থাৎ এক কথায় বললে পূর্ণ কোষের গঠন হয়, পূর্ণ কোষের গঠন এই স্টেজে হয়। ওকে, আর লাস্ট স্টেজ আসছি আমরা, দ্যাট ইজ ইন্টারফেজ। আমি একটা কথা বলি, সেল ডিভিশনের আরো কিছু ইন ডিটেলস আছে, সেই ইন ডিটেলসে আমরা যাচ্ছি না, কারণ ওটা আমাদের প্রয়োজন নেই। ওকে, হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ 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 বলুন বলুন। আচ্ছা। মৈত্রলজি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই মৈত্রলজে কি ওদের বললে ওরা একটা ডুপ্লিকেট বিল দিয়ে দেবে, অসুবিধা নেই। হ্যাঁ, কম্পিউটার থেকে, হ্যাঁ করা যাবে, যাবে না কেন। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওই ডেটটা কবে ছিল বলতে পারবেন? 24, তাই তো? আচ্ছা। হ্যাঁ, তার মানে এপ্রিল মাসে হয়েছিল, তাই তো? আচ্ছা ঠিক আছে। হুম, ঠিক আছে। হুম 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 হুম। ঠিক আছে ঠিক আছে। ওকে, তাহলে 4 নম্বর হলো। এরপর হচ্ছে 5 নম্বর। 5 নম্বর যে ফেজ সেটা হচ্ছে ইন্টারফেস। এখানে কিচ্ছু না, এখানে জাস্ট হচ্ছে রেস্ট। ইন্টারফেস এটা হলো, লেখো রেস্টিং টাইম অফ আ সেল আফটার সেল ডিভিশন।
সেল ডিভিশনের পর একটা রেস্টিং পিরিয়ড, এরপর আবার শুরু হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি মাইটোসিসের দুটো স্টেজ আছে। হুম, সেটা কি? সেটা হচ্ছে কাইরোকাইনেসিস, ঠিক আছে, ক্যারিওকাইনেসিস, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ঠিক আছে, এই ক্যারিওকাইনেসিসে কি হয়, নিউক্লিয়াসের ডিভিশন হয়, বুঝতে পারছো? আর সাইটোকাইনেসিসে কি হয়, সাইটোপ্লাজমের ডিভিশন হয়। ঠিক, সো এই যে ক্যারিওকাইনেসিস বললাম, এই ক্যারিওকাইনেসিসের 4টে স্টেজ আছে টোটাল ওভারঅল, আর সাইটোকাইনেসিসের একটা। সো এতটা ডিটেলসে আমাদের আশা করি যাওয়ার দরকার নেই। ইফ ইট নেসেসারি দেন উইল গো ফরওয়ার্ড। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখছি। এরপর আমরা মেয়োসিস দেখবো, আর যদি প্রয়োজন মনে হয় তো আরো এর থেকে যদি ডিটেলসে যেতে হয় এটা আরো আলোচনা করবো। ওকে, সো Okay, রাখলাম দাদা। এখানে। ভালো থেকো সবাই, গুড নাইট। গুড নাইট।